Hello everyone, welcome to 10 minute school live class. আমাদের 10 minute স্কুলের লাইভ ক্লাসের থার্ড সিজনে আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত বছর ভর্তি পরীক্ষার সময় থেকেই লাইভ ক্লাস ব্যাপারটা শুরু করেছিলাম। আজকে আরো একটি নতুন বর্ষের ভর্তি পরীক্ষার সময় চলে এসেছে। 2017 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীরা এই কিছুদিন পূর্বেই এইচএসসি পরীক্ষা দিয়ে শেষ করে ফেলেছে। তোমাদের জন্য তোমাদের মনে জমে থাকা হাজারো প্রশ্নের উত্তর দিতে আজকে আমরা এই লাইভ ক্লাসটি আয়োজন করেছি। আমি শামির মুনতাজি তোমাদের সাথে রয়েছি বিজ্ঞান বিভাগ থেকে। যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য আমার সাথে আছে রামিম আহমেদ আইবিএ 22তম ব্যাচের একজন মেধাবী স্টুডেন্ট। দুঃখিত, 23তম ব্যাচের একজন মেধাবী স্টুডেন্ট। সে 2014 সালে আইবিএ তে চান্স পায়। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আইবিএ তে পড়তে বেশ আগ্রহী। তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রামিম ভাই আজকে তোমাদের সাথে থাকবে। আর এই মানুষটিকে তোমরা সবাই চিনো। 2016 সালের যখন লাইভ ক্লাস শুরু হয় তখন সে বেস্ট টিচারের অ্যাওয়ার্ড জিতে তোমাদের রিয়াকশন এবং এর কারণে। সাকিব বিন রশিদকে আর নতুন করে পরিচয় করে দেওয়ার কথা প্রশ্ন আসে না। ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ক যে কোনো সমস্যায় সাকিব বিন রশিদ ভাইয়া তোমাদের লাইভ ক্লাসে হেল্প করবে। বাট আজকে কিন্তু পড়াতে আসা আমাদের উদ্দেশ্য নয়, আজকের উদ্দেশ্যটা একটু ভিন্ন। আজকে আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে থাকবো। সো প্রথমেই তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে আগ্রহী সেটা এই মুহূর্তে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমার বন্ধুরা কিন্তু অনেকে এখন এই লাইভ ক্লাসটিতে জয়েন করেনি, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এক্ষুনি লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো, যাতে করে তোমার বন্ধুটিও এই ক্লাসে এসে উপস্থিত হতে পারে। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তা কমেন্ট করতে থাকো, আর আমরা আমাদের আলোচনা শুরু করতে থাকি। আচ্ছা গাইস, আই থিংক ইউ উইল এগ্রি যে শামির মুনতাজির ভাইয়া টক শো খুব ভালো হোস্ট করতে পারবে। গুছিয়ে বললো আমার সাথে আজকে আছে। আই রিয়েলি লাইক দ্যাট। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করে জানাও কে কে শামির মুনতাজির ভাইকে এখন রেগুলার হোস্ট হিসেবে দেখতে চায়। এন্ড অলসো শামির মুনতাজির ভাই যদি একটা টক শো হোস্ট করে, ওর টক শোর নাম কি হবে? হ্যাঁ, ওর জন্য একটা ভালো টক শো সাজেস্ট করো। আমরা তো 10 মিনিট টকস টাইপের কিছু একটা আমরা বের করে ফেলতে পারি। হাইজেনবার্গস 10 মিনিট শো, রাইট? সো আজকে আমরা লাইভ ক্লাস না, একটা সর্ট অফ কাউন্সেলিং সেশনে আসছি। আমরা মূলত যেই ইস্যুগুলি অ্যাড্রেস করব তা হচ্ছে তোমাদের কার কি পড়া উচিত। বেসিক্যালি আমরা এটা বলে দেবো না কার কি পড়া উচিত, অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে তোমাদের কনফিউজ থাকা উচিত না। তোমরা নিজেরা অনেকেই ভয় পেয়ে যাচ্ছ যে হয়তো আমি হিসাবে চান্স পাবো না, কি করব, অনেক কনফিউশন, রাইট? যত কনফিউশন আছে তোমরা কমেন্টে জানাতে থাকো, আমরা যে ব্যাপারে অ্যানসার দেব। আমরা কয়েকটা কমেন্ট পড়া শুরু করি। কে কে কোথায় পড়তে চায়? ডেভিড দাস চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তে চায়, ভেরি গুড। শাওন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায়, আমাদের ভবিষ্যৎ সহপাঠী হবে। আমরা তিনজনই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওয়েলকাম। নিহা মেডিকেলে চান্স পেতে চায়, মিরাজ ডিউর ক ইউনিটে, আদিফ ডিউর হার্ট ইউনিটে, ও কোন ফ্রি দিয়েছে। হার্ট ইউনিট কোনটা ভাই? আচ্ছা, রবিন ঢাকা ইউনিভার্সিটিতে। আমার কথা আমি একই সাথে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। দুটো তো একসাথে পড়তে পারবা কিন্তু। এক পা বুয়েটে থাকবে, এক পা ঢাকা ভার্সিটি থাকবে, জাস্ট মাঝখানে থাকবে শহীদ। বাই দ্য ওয়ে, এটা জাস্ট একটা জোক ছিল, দুটো বিশ্ববিদ্যালয় একসাথে পড়া যায় না, এটা ইললিগাল। ট্রাস্ট মি, হি ট্রাইড, পারে না, সম্ভব না। ওয়াহিদা অর্থী বুয়েটে পড়তে চায়, নিকিতা ফারহানা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে পড়তে চায়। তো সাকিব বিন রশিদ ভাই তোমাদের অনেক ক্লাস নেবে। রেদওয়ানা হক শুভ তোমাকে একটা প্রশ্ন করেছে, না এটা তোমার জন্য না, আসলে তুমি সায়েন্সের না। তো ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর কোচিং করলে কি ভার্সিটিতে চান্স পাওয়া যাবে কিনা, এই কোশ্চেনটা নিয়ে আই গেস আমাদের আলোচনার উত্তর করা উচিত। প্রশ্নটা আমাদের করা হচ্ছে রিদওয়ানুল হক। আমি তোমাদের একটু বলতে চাই যে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটা হচ্ছে অনেক হাই লেভেলের, টাফ। সো তুমি যদি তুমি চিন্তা করো একটা বিল্ডিং এর তোমার 10 তলা বরাবর যদি তুমি একটা ঢিল ছুড়ো, সেটা যদি 10 তলায় না লাগে 5 তলা 6 তলায় তো লাগে। তো একই রকম তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও, মোটামুটি ভার্সিটির প্রিপারেশনটা পুরো দমে হয়ে যায়। ইভেন যারা অ্যাকচুয়ালি ভার্সিটিতে উপরের দিকের সাবজেক্টে চান্স পেতে চাও, আমি তোমাদেরকে কিন্তু উপদেশ দিতে চাই যে তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর জন্য কোচিং করে থাকবে। আবার এই কাছাকাছি রকমের একটা সম্পর্ক আছে হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট আর আইবি এর মধ্যে। আমি এমন অনেককেই চিনি যারা একই সাথে এই দুটো ইউনিট প্রিপারেশন নেয়, কারণ অনেক বড় একটা অংশ কিন্তু কমন পড়ে যায়। ফর এক্সাম্পল, ডি ইউনিটের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ইংলিশ। তুমি যদি আইবি এর প্রিপারেশনটা একবার ভালো মতো নিতে পারো, তাহলে কিন্তু ডি ইউনিটের যে ইংলিশ, বা তুমি যদি সি ইউনিটেরও ছাত্র হও, তোমার কিন্তু সেই ইংলিশটা কভার হয়ে যাচ্ছে। সো তোমাকে আগে ডিসাইড করতে হবে তোমার প্ল্যান এ কি, তোমার 1 নাম্বার প্ল্যান কি।
তুমি প্রথমত ডিসাইড করবে কোন ভার্সিটিতে তুমি পড়তে চাও এবং কোন ভার্সিটির কোন ইউনিটে তুমি পড়তে চাও। সেইটার পরে তুমি প্ল্যান বি ঠিক করবে, অর্থাৎ যদি এইটা আল্লাহ না করুক কোন একটা কারণে না হয় তাহলে তুমি কি পড়বে সেটা তুমি ডিসাইড করবে। ওকে, আচ্ছা শুভ, তুমি যে প্রশ্ন করেছো তার একটা উত্তর চলে আসছে। আমার টকশোর নাম হবে শরবত উইথ শামির ভাই। সামনে রমজান মাস আসতেছে, এই টকশোটা করাই যায়। 100% হালাল টক শো, নো কফি, অনলি শরবত। আচ্ছা, আমরা আরো কয়েকজন যারা উপস্থিত আছে, নুজহাত জাহান সারোয়ার আমাদের সাথে এখন ক্লাসে উপস্থিত আছে, রুবেল আহমেদ ডিউতে পড়তে চায়, ফারিয়া আফিয়া বুয়েটে পড়তে চায়। যারা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও এক্ষুনি ভালো ছাত্রের মতন এই ক্লাসটিকে শেয়ার করো এবং নিজের আরো 15-20 জন বন্ধুর কাছে এই ক্লাসটিকে পৌঁছে দাও, কারণ আজকের ক্লাসটি আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট হতে চাচ্ছে। আচ্ছা, অনেকেই যে জিনিসটা জানো না সেটা হচ্ছে কোন ইউনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন সাবজেক্ট পড়া যায়, এটা নিয়েও কনফিউশন আছে। আর যদি আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এক এক করে আসি। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত 6টা ইউনিট আছে এই মুহূর্তে, এছাড়াও আছে কিছু ইনস্টিটিউট। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট আছে, খ ইউনিট আছে, গ ইউনিট আছে, ঘ ইউনিট আছে, এছাড়াও রয়েছে চারুকলা ইউনিট এবং আইবি এর আলাদা পরীক্ষা হয়। ক ইউনিটে যেমন বিজ্ঞান বিভাগের সকল বিষয় পরীক্ষা দিতে পারবে তুমি। তোমার যদি ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র সায়েন্স হয় তাহলে তুমি ক ইউনিটে পরীক্ষা দিতে পারবে। অনেকে মনে করে যদি অন্য ইউনিটের হই তাহলে ক দিতে পারবো কিনা, পারবে না। খ হচ্ছে হিউম্যানিটিজ এর জন্য, যাদের আর্টস ছিল বা হিউম্যানিটিজ ছিল তারা পরীক্ষা দিতে পারবে খ ইউনিটে। গ ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ এর জন্য এবং ঘ ইউনিট সবার জন্য। ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, ঘ ইউনিটে যে সাবজেক্টগুলি রয়েছে তুমি নিজের ডিসিপ্লিনের সাবজেক্ট ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট নিতে পারবে। অর্থাৎ তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে যদি তুমি ডি ইউনিট পরীক্ষা দাও তাহলে সেখান থেকে তুমি ইকোনমিক্স পড়তে পারবে না। কিন্তু যদি সায়েন্সের ছাত্র হও, সায়েন্সের ছাত্র যদি তুমি ডি ইউনিট পরীক্ষা দাও তাহলে তুমি অবশ্যই ইকোনমিক্স পড়তে পারবে। স্বামীর কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আমাদের বর্তমান র্যাঙ্কিং কি, অর্থাৎ কোন ইউনিভার্সিটি আমাদের টার্গেট করা উচিত আমাদের স্টুডেন্ট? অফকোর্স, মানে ইঞ্জিনিয়ারিং এর টার্গেট নিয়ে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের না, আমাদের এই এশিয়ান রিজনের ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হচ্ছে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বুয়েট। যারা ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও অবশ্যই বুয়েটের টার্গেট থাকতে হবে, থাকাটা উচিত। বাট বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারাটাও একটু কঠিন। তো সেক্ষেত্রে যদি বুয়েট কারো পরীক্ষা দেওয়ার যোগ্যতা না থাকে তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব রুয়েট, কুয়েট, চুয়েট, সুয়েট, এই যে ইউনিভার্সিটি গুলো আছে। এবং ঢাকাতে আরো দুটো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, একটা হচ্ছে এমআইএসটি, রিসেন্ট ডেইজে তারা বেশ ভালো করছে। তো এই সব কিছুকেই তোমরা অপশনে রাখতে পারো। আচ্ছা, আমি একটু এবার আমাদের জনতার অ্যাট্রাকশনে যেতে চাই, সেটা হচ্ছে সবাই কিন্তু আইবিএ তে চান্স পেতে চায়। কারণ সবাই আইবিএ সম্পর্কে একটা ধারণা আছে যে আইবিএ তে যারা যায় তারা ওয়ার্ল্ড লিডার হয়, এন্টারপ্রেনার হয়, অনেক বড় বড় কোম্পানিতে চাকরি পায়। হ্যাঁ, সো হুইচ ইজ ট্রু, রামিন বলছে। তো আমি রামিনকে আইবিএ নিয়ে কয়েকটা কোশ্চেন করবো। তো রামিন, আইবিএ এর ভর্তি পরীক্ষা কোন মাসের দিকে হয়? ইউজুয়ালি ডিইউর যখন অন্যান্য ইউনিটের এক্সাম গুলো শেষ হয়ে যায় তার ঠিক পরে, রাউন্ড অক্টোবরের দিকে হয়। এটা কি অক্টোবরের শেষের দিকে হয়? অক্টোবরের শেষের দিকে। তো আমরা কি ধারণা করতে পারি যে কুরবানির ঈদেরও পরে হবে মোটামুটি? আচ্ছা, তাহলে আমার একটা কোশ্চেন আছে আমি সবসময়, যেহেতু মেডিকেলের ভর্তি পরীক্ষাটা হয় সবার আগে প্রায় সেপ্টেম্বরের শুরুর দিকে, তো একটা স্টুডেন্ট ধরো মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিল, তারপরে সে কোনো কারণে মেডিকেলে অকৃতকার্য হলেও এই মাঝখানে সময় কি 2-1 মাসের মধ্যে আইবি এর প্রিপারেশনটা নেওয়া যাবে? হ্যাঁ, আই থিংক ডেফিনেটলি নেওয়া যাবে, বিকজ আইবি এর যে কারিকুলামটা মানে অ্যাডমিশনের জন্য আমাদের যা যা লাগে তার মধ্যে মেইনলি হচ্ছে ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল। ইংলিশ আর ম্যাথ হচ্ছে আমরা এই যে স্কুলে যে পড়ে আসছি এসএসসি এইচএসসি তে আমরা যা যা পড়েছি, এইচএসসি ম্যাথ লাগে না, জাস্ট ইংলিশ হচ্ছে এসএসসি এইচএসসি ইংলিশ দিয়ে এনাফ কভারড হয়। আর ম্যাথ হচ্ছে বেসিক্যালি ক্লাস 6 to 10 আমরা যে ইজি ম্যাথগুলো করে এসেছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ওই ম্যাথগুলোই আসে। তো মানে তাহলে একটা সুসংবাদ, তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছো, তোমরা কোনো কারণে যদি মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে অকৃতকার্য হও, কারণ মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, তোমরা চাইলেই কিন্তু পরবর্তীতে আইবি এর মতন ভালো একটা জায়গার প্রিপারেশন শুরু করতে পারো। বাট আমার আরেকটা কোশ্চেন আছে, ধরো ঢাকা ইউনিভার্সিটির জন্য কেউ প্রিপারেশন নিচ্ছে অথবা বুয়েটের জন্য কেউ প্রিপারেশন নিচ্ছে, বুয়েট আর আইবি এর প্রিপারেশন কি একসাথে নেওয়া উচিত তোমার মতে? I would personally discourage it because বুয়েটের জন্য প্রিপারেশন নিতে গেলে একজনকে অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য। আচ্ছা, সো আই ডোন্ট থিংক কারো প্রাইমারি ফোকাস যদি বুয়েট অ্যাডমিশন হয়ে থাকে তার আইবিএ তে টাইম অ্যালোকেট করা উচিত। বাট ইফ সামওয়ান থিংকস যে হি হ্যাজ এনাফ টাইম ফর দ্যাট অ্যাজ ওয়েল, আই থিংক আইবিএ এর জন্য ইজিলি প্রিপারেশন নেওয়া। বাট বুয়েটের সাথে খুব ভালো একটা কম্বিনেশন কিন্তু এই ইউনিট, ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট বা যে কোনো ইউনিভার্সিটির সায়েন্স ইউনিট যদি হয়, কারণ বুয়েট হচ্ছে তোমার উপরের ছাতাটা, ওই ছাতার আন্ডারে সব কভার হয়ে যাবে। বুয়েটে যদি প্রিপারেশন নিয়ে নাও
তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা মোটামুটি। আমি একটা সাজেস্ট করবো, যে বুয়েট পড়ার সাথে সাথে নিজের বায়োলজি বইটা বাসায় একা একা চর্চা করবে, তার জন্য মোটামুটি সবগুলো দরজা খোলা থাকবে। সো আমি একটু খুব এই কোশ্চেনটা আমি অনেক দেখতে পাচ্ছি যে ভাইয়া আইবি এর সাথে আমি মেডিকেলের প্রিপারেশন নিতে পারবো কিনা, যার অ্যান্সার দিলাম নেওয়া সম্ভব, বাট আইবি এর সাথে বুয়েটের নেওয়াটা একটু রিস্কি হয়ে যায়। আর বুয়েট এন্ড মেডিকেলের প্রিপারেশন সাধারণত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, বুয়েট এন্ড মেডিকেলের প্রিপারেশন একই সাথে অধিকাংশ মানুষই নিতে পারে না, কারণ মেডিকেলে অনেক পড়াশোনা থাকে, বুয়েটে অনেক পড়াশোনা থাকে। তাই আমি কখনোই বলবো না একই সাথে একটা বুয়েটের জন্য এবং মেডিকেলের জন্য একসাথে প্রিপারেশন নাও। তুমি একটাতে মেইন ফোকাস করো, তোমার মেইন ফোকাস অবশ্যই একটাতে থাকতে হবে, এবং তাহলেই তুমি ভালো একটা জায়গায় চান্স পাবে। তুমি যদি একসাথে 10 জায়গার জন্য পড়াশোনা শুরু করো, দেখা যাবে কোথাওই আসলে ভালোভাবে প্রিপারেশন হবে না। আচ্ছা, আমরা অনেকক্ষণ কথা বলছি, আমরা একটু রিস্কি একটা এরিয়াতে যাই। আমরা তোমাদের বাবা মা সম্পর্কে একটু জানতে চাই। তোমাদের কাদেরকে কে কে সত্যি করে বলবা, কাদেরকে বাবা মা প্রেসার দেওয়া শুরু করেছে যে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে? এটা একটু অনেস্টলি বলো, বিকজ এটা অনেক পরিচিত একটা প্রেসার। এটা আমরা 3 ইডিয়টস মুভি থেকে দেখে আসছি যে ডাক্তার হইতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে। জন্মের পর ছেলে হলে মেয়ে হলে ডাক্তার। আমার ক্ষেত্রে উল্টা ছিল, আমি ছেলে হয়ে জন্মেছি, তাও আমাকে বলছে ডাক্তার হইতে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে বেশ কোশ্চেন আসছে, কোশ্চেন গুলো আমি এখনই পড়বো। তার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, তোমরা যারা এখনো এই লাইভ ক্লাসটিকে শেয়ার করোনি, এক্ষুনি কিন্তু লাইভ ক্লাসটিকে শেয়ার করে নিজের বন্ধুদের কাছে জানিয়ে দাও যে 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসের সিজন 3 শুরু হয়েছে, এবং আজকে থেকে আমরা অ্যাডমিশন সংক্রান্ত প্রস্তুতি আলোচনা শুরু করব। প্রথম দিকে পড়াশোনা না, প্রথম দিকেই থাকবে জীবন সংক্রান্ত আলোচনা, কিভাবে প্ল্যান প্রিপেয়ার করতে হবে। তারপরে আমরা সোজাসুজি পড়াশোনায় চলে যাব জুন মাসের 1 তারিখ থেকে। সো আমরা বেশ কিছু কোশ্চেন এখন করি। একজন জিজ্ঞেস করেছে যে ভাইয়া ভার্সিটির অ্যাডমিশনের জন্য কি কোচিং করা খুব জরুরি? শুভ, ডি ইউনিটের জন্য কি কোচিং করা খুবই জরুরি? অ্যাবসলিউটলি যে জরুরি করতেই হবে এরকম কিছু না, বরং ডি ইউনিটের যে সিলেবাসটা রয়েছে এইটার জন্য পার্সোনাল পড়াশোনাটা হচ্ছে সবচেয়ে জরুরি। এন্ড আই থিংক আমার সাথে দুই বন্ধুই এগ্রি করবে যে অ্যাডমিশন টেস্টের জন্য পার্সোনাল পড়াশোনার থেকে জরুরি আর কিচ্ছু নাই। তুমি কোচিং এ এক একজন যেটা করে যে একসাথে 2টা 3টা 4টা কোচিং এ ভর্তি হয়, রং, অ্যাবসলিউটলি রং। যদি কোচিং এ ভর্তি হও, ভালো একটা কোচিং এ ভর্তি হও, 2-3টা কোচিং করতে যেও না, যেটা হবে আসা যাওয়া করতে ট্রাফিক জ্যামে তোমার দিনের অর্ধেক সময় বের হয়ে যাবে, গরমে ঘেমে যাবে। শুভ, পরের প্রশ্নটা আমরা চলে যাই। সামান্তা সরকার একটা খুব নাইস কোশ্চেন করেছে, এবং এটা বাংলাদেশের প্রায় 40% স্টুডেন্টের জন্য ভ্যালিড। মেডিকেলের সাথে কি ঢাকা ভার্সিটির সায়েন্সের কোচিংটা করা যাবে কিনা, বা এই প্রিপারেশনটা নেওয়া যাবে কিনা? আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নাও, তারা সাধারণত ম্যাথ এবং কোয়ান্টিটি, অর্থাৎ যেগুলো অঙ্ক করতে হয়, সেই প্রবলেমগুলোতে পড়াশোনায় একটু নজর কম দেয়। তো দেখা যায় যে তাদের এই ইউনিটের প্রিপারেশনটা একটু দুর্বল হয়ে যায়। যারা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রিপারেশন একসাথে নিতে চাও, তাদেরকে বলতে হবে তোমার মেডিকেলের নর্মাল প্রিপারেশনের সাথে সাথে তোমার নিজের উদ্যোগে খুব ভালো করে ম্যাথ প্রিপারেশন নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ম্যাথ বলতে কিন্তু আমি শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টটা বুঝাচ্ছি না, ফিজিক্স কেমিস্ট্রির যে যত ম্যাথ আছে সবগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নেয়, তারা এই ইউনিট পরীক্ষাগুলোতে ভালো করতে পারে না। তাই যারা মেডিকেলের প্রিপারেশন নিবা, তাহলে একটু এই জিনিসটা মনে রাখতে হবে। আমি মিফতাহুল হাসান জিজ্ঞেস করেছে রামিম ভাই কি আইবিএ তে পড়ে? রামিম, কি তুমি আইবিএ তে পড়ো? জি ভাই, আমি আইবি এর 23rd ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা রামিম, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমার তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করো যে আইবিএ তে চান্স পাওয়াটা কি খুব কঠিন? আমরা এই মিথগুলো শুনি যে এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস ছাড়া কোনো মানুষ নাকি আইবিএ তে চান্স পায় না, মানে আকাশ থেকে কেউ নেমে না আসলে নাকি আইবিএ তে চান্স পায় না। তোমার কি মনে হয়, আমার মতো নরমাল একজন মানুষ, শুভর মতো নরমাল একজন মানুষ কি আইবিএ তে চান্স পাবে? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যেটা বলেছেন এটা অ্যাকচুয়ালি একটা মিথ। আমরা সবাই আইবিএ তে ভর্তি হওয়ার আগে আমরা সেম জিনিসটাই চিন্তা করতাম যে আইবিএ তে কেমনে চান্স পাবো, ওখানে তো অনেক কুল, অনেক অসম, অ্যামেজিং পিপলরা চান্স পায়। বাট দেন আই গট ইনটু আইবিএ। না, এটা হচ্ছে আমার জাস্ট আইবিএ তে চান্স পাওয়ার আগে যখন দেখতাম আর কি। বাট এরপর আমি আইবিএ তে চান্স পাই, এন্ড আমি ছিলাম নটরডেম কলেজে। তো আমি যখন আইবি এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আই ওয়াজ লাইক আচ্ছা আমি কি আসলেই চান্স পাবো, মানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা চান্স পায়। বাট দেন আই গট ইনটু আইবি এন্ড আই স যে আমার 15-16 জন ফ্রেন্ড আমার সাথে একসাথে আইবি তে চান্স পায়। সবাই আমার মতো ঠিক সাধারণ মানুষ, শুভ ভাইয়ের মতো, স্বামীর ভাইয়ের মতো, সব সাধারণ মানুষই আইবি তে চান্স পায়। সো ইটস নট স্বামীর ভাইয়ের মতো সাধারণ ভাই। আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন আছে, আগে শুভ এই প্রশ্নের উত্তর দিতে পারে। সি ইউনিটের জন্য, মানে কমার্সের জন্য কিভাবে কোচিং বা কিভাবে পড়তে হয় শুভ? আচ্ছা, সো সি ইউনিটের জন্য তোমাদেরকে যে যে সাবজেক্টগুলিতে পড়াশোনা করতে হবে তা হচ্ছে তোমার ইংরেজি পরীক্ষা দিতে হবে, বাংলা পরীক্ষা দিতে হবে, অ্যাকাউন্টিং
ম্যানেজমেন্ট, ফিনান্স, এই প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পড়াশোনা করতে হবে। মূলত তুমি বিজনেস স্টাডিজে এইচএসসি লেভেলে যে পড়াশোনাগুলি করে এসছো সেগুলোই আবারও পড়তে হবে, কিন্তু সি ইউনিটের জন্য অনেক বেশি পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হয়। কারণটা তোমাকে বলি, ধরো ম্যানেজমেন্ট, এটা অবশ্য ফাবলিয়া আমার থেকে বেটার বলতে পারবে, তাও তোমাকে বলি ম্যানেজমেন্ট তুমি একটা রচনামূলক প্রশ্ন পড়ে এসছো, কারণ তোমার এইচএসসি তে ওভাবে করে অবজেক্টিভ পড়তে হয় নাই। এখন কিন্তু সব এমসিকিউ কোয়েশ্চেন্স, মনে রাখবে প্রত্যেকটি অ্যাডমিশন টেস্টই কিন্তু এখন এমসিকিউ তে চলে এসছে। তাই তোমাকে এমসিকিউ যাতে তুমি পারো, 4টি অপশন থাকবে, একটি উত্তর দাগাতে হবে, সেইভাবে করে পড়তে হলে কিন্তু এক্সাক্ট ইনফরমেশন লাগবে। তোমার এক চুল যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তোমার উত্তর ভুল হয়ে যাবে। আমি পাশাপাশি আরেকটা জেনারিক ইস্যু নিয়ে ডিসকাস করতে চাই, তা হচ্ছে প্রেশার। আমরা অনেকেই বাবা মার কাছ থেকে প্রেশার ফেস করছি যে এইটা করতেই হবে, বন্ধুরা সবাই একদিকে দৌড়াচ্ছে, আমার ওদিকে দৌড়াতে ইচ্ছা করছে। প্লিজ ফর হেভেন সেক এই কাজটা করো না। আস্ক ইয়োরসেলফ, তুমি লাইফে কি করতে চাও? তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তো বাবা মা যতই জোর দিক যে ডাক্তার হও, এই কাজটা করো না। স্বামীর ভাইয়ের এক্সাম্পলটা দেই, ভদ্রলোক বুয়েটেও 43rd হয়েছেন, 41st হয়েছেন, সরি নো অফেন্স, বুয়েটে 41st হয়েছেন এবং মেডিকেলও 41st হয়েছেন। এই টেম্পটেশনটা কিন্তু অনেক বড় যে বুয়েট মেডিকেল ভর্তি হয়ে যাব, কিন্তু তাও ওর লাইফের প্যাশন ছিল যে ও জেনেটিক ইঞ্জিনিয়ার হবে এবং সে কিন্তু সেই কাজটাই করছে। তাই তোমার যে ফার্স্ট অপশনটা তুমি চিন্তা করছো মাথায়, সেটা প্যাশনকে ফলো করো। ডি ইউনিটের প্রতি আমাদের সবার একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে বাকিগুলো যদি ফেল করি তাহলে ডি ইউনিট দিব, কিন্তু না, এটা যদি তুমি চিন্তা করো যে আমি একজন ইকোনমিস্ট হব, আমি পিস এন্ড কনফ্লিক্ট নিয়ে পড়বো, আমি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়বো, তাহলে কিন্তু তুমি ডি ইউনিটে পরীক্ষাটা দিতেই পারো। এটা কিন্তু থার্ড অপশন হওয়ার দরকার নাই, এটা তোমার ফার্স্ট অপশনই হতে পারে। আচ্ছা, আমাদের কথা আরো বাড়ানোর আগে কয়েকটি ইনফরমেশন দিয়ে দিই। প্রথমত, তোমরা আমাদেরকে কন্টিনিউসলি কিন্তু কমেন্ট করে তোমাদের মনের প্রশ্নগুলো জানাতে পারো, যে প্রশ্নগুলো দেখে ভাইয়ারা তোমাদেরকে উত্তর করবে। দ্বিতীয়ত, তোমরা অবশ্যই 10minuteschool.com এই ওয়েবসাইটটিতে চলে যাবে। সেখানে তোমাদের জন্য দুটি নতুন জিনিস অপেক্ষা করছে। একটি হচ্ছে স্মার্ট বুক। আমরা শুভ, আমি স্মার্ট বুক সম্পর্কে তোমার কাছে জানতে চাই, কারণ শুভ হচ্ছে আমাদের স্মার্ট বুক টিমের একজন লিড পার্সন এবং ও স্মার্ট বুক গুলো প্ল্যান করে। স্মার্ট বুক হচ্ছে মূলত অনেক বেশি সাধারণ জ্ঞানের জিনিসগুলোকে সুন্দর ছবির মাধ্যমে একটা টাইম লাইনের জিনিস টাইম লাইনের মাধ্যমে উপস্থাপন করা। সো আমাকে শুভ একটু বলো, সাধারণ নলেজ, জেনারেল নলেজ তো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক ইউনিটই কাজে লাগে, এই ইউনিট ছাড়া। সো সাধারণ জ্ঞানটা পড়ার জন্য স্মার্ট বুক গুলোকে কিভাবে ব্যবহার করবে স্টুডেন্টরা? একটু স্পয়লার হয়ে যাবে, আমাদের অনেকগুলো স্মার্ট বুক আসলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে কিছুদিনের মধ্যেই। এইগুলি হবে হচ্ছে, আমি জিওগ্রাফির উপরে কিছু স্মার্ট বুক বানিয়েছি। তুমি একটা বাংলাদেশের মানচিত্র চিন্তা করো, সেই মানচিত্রের মধ্যে মুক্তিযুদ্ধের জন্য যে গুরুত্বপূর্ণ জেলাগুলি রয়েছে, যেমন মেহেরপুরে কি ছিল? মুজিবনগর সরকার ছিল। তুমি বাংলাদেশের একটু বাইরে চিন্তা করো, আগরতলায় একটি আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল। এই প্রত্যেকটি অংশ, বা ধরো তুমি চট্টগ্রামের কথা চিন্তা করো, সেখানে কালুরঘাট বেতার কেন্দ্র রয়েছে, বা তুমি ঢাকার 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাসাটা চিন্তা করো। এই যে বিভিন্ন স্পট যেগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এর প্রত্যেকটি স্পটকে আমরা হটস্পট দ্বারা আইডেন্টিফাই করেছি। একটা ম্যাপ থাকবে, তুমি ম্যাপের উপরে যদি তোমার মাউসটি রাখো, সাথে সাথে সেখান থেকে একটি বড় তথ্য ভেসে উঠবে যে এখানটাতে কি ঘটনা ঘটেছিল। তুমি মাউস ঘুরাতে ঘুরাতে মেহেরপুরের উপরে আসলে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসবে মুজিবনগর সরকারের সকল তথ্য। প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, মুজিবনগর সরকার কবে গঠিত হয়, কবে তারা শপথ গ্রহণ করেন। এভাবে করে শুধুমাত্র বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল লেভেলও যে ম্যাপটি রয়েছে, আমরা যে গ্লোবটা দেখতে পাচ্ছ, তুমি ইন্ডিয়াতে আসলে দেখতে পারবে ইন্ডিয়া সংক্রান্ত কি তথ্য রয়েছে, চায়নায় আসতে পারলে চায়নার উপরে কি তথ্য রয়েছে। আমরা সমগ্র জিওগ্রাফির যত আমরা যেগুলি জটিল প্রশ্ন মনে হয় মুখস্থ থাকে না, সেগুলোকে আমরা স্মার্ট বুকে নিয়ে এসেছি যাতে তোমাদের দেখে দেখে মুখস্থ হয়ে যায়। তোমরা এতবার দেখবে জিনিসটা যে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা শুভ, আমার কাছে মনে হয় এই প্রশ্নটা আসলে উত্তর দেওয়া উচিত। একজন জিজ্ঞেস করেছে সি ইউনিট আর ডি ইউনিটের প্রিপারেশন কি একসাথে নেওয়া সম্ভব কিনা, বা এটা কতটুকু সেম? আচ্ছা, আমি জাস্ট একটু কশন দিয়ে রাখি, ডি ইউনিটে যতগুলো সিট রয়েছে এর মধ্যে প্রায় 900 সিট হচ্ছে এ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের জন্য, আর অন্যদিকে 300+ অর্থাৎ 3 ভাগেরও 1 ভাগ সিট হচ্ছে আমাদের বিজনেস স্টাডিজ এর জন্য। অর্থাৎ সি ইউনিটে যারা ছাত্রছাত্রী রয়েছে অর্থাৎ বিজনেস ব্যাকগ্রাউন্ডের,
তারা যদি ডি ইউনিট প্রিপারেশন নিতে চাও তাহলে মেক শিওর তুমি যাতে প্রথম 100 প্রথম 50 এর মধ্যে থাকতে পারো, তাহলেই তুমি ভালো সাবজেক্ট। এই ক্ষেত্রে একটু বলে দেই, তোমাদের শুভ ভাইও কিন্তু বিজনেস স্টাডিজ এর ছাত্র ছিল, যে ডি ইউনিট পরীক্ষা দিয়েছে, সি ইউনিট না বরং ডি ইউনিট পরীক্ষা দিয়ে সে তার পছন্দের সাবজেক্ট পিস এন্ড কনফ্লিক্টে পড়তে গিয়েছে। এক্স্যাক্টলি। সো তুমি যে দিতে পারবে না তা না, আমি কিন্তু সি ইউনিট পরীক্ষা আমি নিজের প্যাশনটা ফলো করেছি যে আমি সি ইউনিট পরীক্ষা দিব না, ডি ইউনিট পরীক্ষা দিব, কিন্তু সাধু সাবধান, কারণ আমাদের জন্য কিন্তু সিট কম রয়েছে। সেই কারণটাতে যদি তুমি ডি ইউনিট পরীক্ষা দাও খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, রামিমের কাছে একটা প্রশ্ন এসেছে, আইবি আর ডি ইউনিটের পরীক্ষা নেওয়াটা একসাথে প্রিপারেশন নেওয়াটা কতটা ইজি? আই থিংক এটা নিয়ে শোভা অলরেডি একটু কথা বলেছিল। আই থিংক সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে ডি ইউনিট আর আইবি এর প্রিপারেশন। তোমার প্ল্যান বিও ডি ইউনিট ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা দুইজনেই আইবি এন্ড ডি ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম। সো বেসিক্যালি যেটা আইবি এর মেজর একটা পার্ট হচ্ছে ইংলিশটা, এন্ড যেটা হচ্ছে ডি ইউনিটের এক্সামের অনেক বড় একটা পার্ট। সো যদি আইবি এর জন্য প্রিপারেশন নাও, তোমার ডি ইউনিটের ইংলিশটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। এর বাইরেও ডি ইউনিটের জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে জেনারেল নলেজ। সো তুমি যদি আইবি এর প্রিপারেশনের সাথে সাথে জেনারেল নলেজের বইগুলো পড়তে থাকো, প্রতিদিন যদি নিউজ পেপার পড়তে থাকো, কারেন্ট অ্যাফেয়ার্স, এই টাইপের জিনিসপাতি রেগুলার যদি তুমি ফলো করো, তাহলে তোমার জন্য ডি ইউনিটের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ ডি ইউনিট, আইবিএস ইউনিট নিয়ে কথা বললাম। এবার আমার কাছে অসংখ্য প্রশ্ন এসেছে বুয়েট ভর্তি পরীক্ষা দিতে জন্য কিছু বলার। আমি পার্সোনালি বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কারণ প্রিপারেশনটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং অনেক বেশি পড়াশোনা করতে হয়। সো বুয়েট ভর্তি পরীক্ষা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সায়েন্সের জন্য আমি একটু সাজেশন দিব, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিগত বছরের প্রশ্ন ব্যাংক যদি তুমি সলভ করো, তোমার প্রিপারেশনের 50% কমপ্লিট হয়ে যায়। বাট প্রশ্ন ব্যাংকে আসলে অনেক প্রশ্ন থাকে। সো তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন মোটামুটি বুয়েটের, ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের, রুয়েট কুয়েট চুয়েটের সলভ করতে পারো, আই ক্যান অ্যাসিওর তোমার একটা খুব ভালো কনক্রিট প্রিপারেশন ওইখানটাতে অবশ্যই তৈরি হবে। তারপর আমি বলবো যে বুয়েটের একটা কথা আছে যে বুয়েটে যারা প্রথম দিকে স্টুডেন্ট, প্রথম দিকে চান্স পায়, তারা অনেক এক্সেসিভ লেভেলের জিনিয়াস হয়। কথাটা সত্য। যারা ধরো টপ 50 বা টপ 100 এ যারা থাকে, তাদের বেশ ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করে আসছে। বাট বুয়েটে কিন্তু 1000 সিট আছে। তুমি যদি 999তম হয়েও বুয়েটে চান্স পাও, তাও কিন্তু তুমি বুয়েটের ইঞ্জিনিয়ারিং হতে পারবে। সো তুমি কিন্তু চাইলে বুয়েটের প্রথম 100 এর মধ্যে না থাকতে পারলেও পরবর্তী যে 900 সিটটা আছে সেখান থেকে একটা সিট নিজের করে নিতে পারো। তার জন্য একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখে, সবাই মনে করে বুয়েটে নাকি কঠিন প্রশ্ন আসে। বুয়েটে হয়তো 20% প্রশ্ন কঠিন আসে, বাট 80% প্রশ্ন থাকে অসম্ভব সোজা তোমার বইয়ের প্রশ্ন, এবং মানুষ এই বইয়ের প্রশ্নগুলোর উত্তর করতে পারে না। তাই আমি বলবো, কঠিন অযথা অনেক কঠিন প্রশ্নের উত্তর শেখার বদলে নিজের যে বইয়ের ম্যাথগুলো আছে, বইয়ের ম্যাথগুলো করো। আই ক্যান গ্যারান্টি তুমিও আমার মতন ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে। আচ্ছা, অ্যাডমিশন টেস্টে শামীম মাত্র যে কথাটা বললো যে আগের প্রশ্নগুলি সলভ করো, এইটা প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের জন্য একদম ধ্রুব সত্য। আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এ ইউনিট, ডি ইউনিট, বি ইউনিট, জাহাঙ্গীরনগর, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট টাস্ক যেটা করবে, দোকানে যাও, দোকানে গিয়ে একটা প্রশ্ন ব্যাংক কিনো, বা যে কোনো একটা গাইড কিনো, গাইডের পিছনে প্রশ্ন ব্যাংক থাকে। একটা প্রশ্ন ব্যাংক কিনে গত 10 বছরের প্রশ্ন খুঁজে বের করো। তোমার ফার্স্ট টাস্ক এইটা। তাহলে কি হবে? 1, তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে। 2, তুমি বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন হয়, কি টাইপের, তুমি মাথার মধ্যে একটা টাইপ কিন্তু খুঁজে বের করতে পারবে। যেমন ডি ইউনিটে অনেকে একটা জেনারেল নলেজের বই কিনে সংখ্যা মুখস্থ করো যে এত দশমিক এত উচ্চতা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধের। এটার কিন্তু দরকার নাই, কারণ তুমি যদি কতগুলি প্রশ্ন সলভ করো, তাহলেই দেখবে যে ডি ইউনিটে সংখ্যাভিত্তিক প্রশ্ন প্রায় আসে না বললেই চলে। কি আসে? নাম আসে, যে এই জিনিসটি কোথায় অবস্থিত বা কে স্থাপনা করেছে, এই ধরনের নাম জাতীয় আসে। অর্থাৎ যদি প্রশ্নের প্যাটার্ন বুঝতে চাও, প্র্যাকটিস করতে চাও, অতীত প্রশ্নগুলি কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে। ওকে, আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, আই থিংক এটা অনেক ভ্যালিড। সঞ্জিদা তাসরিন মিম জিজ্ঞেস করেছে বিগত বছরের প্রশ্ন কমন আসে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন অনেক রিপিট হয়। সো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়গুলোতে হয়তো বুয়েটে রিপিট কম হয়, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন অনেক রিপিট আসে। তো তুমি যদি আগের বছরের প্রশ্ন সলভ করো, সেখান থেকে একটা
ভালো অংশ 40% 30% হয়তো তোমার পরীক্ষাতে কমন চলেও আসতে পারে। আচ্ছা, আমরা অনেকক্ষণ প্রশ্নের উত্তর দিলাম। আমি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, তোমাদের যে সকল বন্ধু এখনো ক্লাসে উপস্থিত হয়নি তাদেরকে ডেকে আনার জন্য তোমরা কিন্তু ক্লাসটি এক্ষুনি একবার শেয়ার করে ফেলতে পারো। আমাদের সাথে এই মুহূর্তে 700 স্টুডেন্ট ক্লাসে উপস্থিত আছে। একবার চিন্তা করো চোখ বন্ধ করে, তুমি একটা ক্লাসরুমে বসে আছো যার সাথে তোমার 700 ক্লাসমেট আছে। এমন সুন্দর একটা ক্লাসকে এক্ষুনি চাইলে তুমি 1000 স্টুডেন্টের ক্লাসে পরিণত করতে পারো। এক্ষুনি ক্লাসটিকে শেয়ার করো, ক্লাসটিকে আরো প্রসারিত করো। আমি এখন শুভর সাথে একটা পার্সোনাল ঘটনা মনে করিয়ে দিতে চাই। আমি জানি একদম ছোটবেলা থেকে যে আমি সায়েন্সেই পড়বো, বাট তারপরও প্রিয়ার প্রেসার বা বন্ধু বান্ধবের চাপে পড়ে আমিও আইবি এর কোচিং এ ভর্তি হই, এবং শুভ ভাইয়ের সাথে কিন্তু আমার ভালো বন্ধুত্ব হয়েছে আইবি এর কোচিং করতে গিয়ে, কারণ শুভ আইবি এর কোচিং করতে। আমরা দিনের শেষে কেউই কিন্তু আইবি তে পড়ি নাই, বাট আমিও কোচিং করতে যেতাম শুভর সাথে আইবি তে। বাট এই যে যেতাম, আমি এই জিনিসটাই বলি, এটা একটা ভুল ডিসিশন। আমি আমার অনেক সময় সেখানে নষ্ট করেছি, কারণ শুভ আই গেস তুমি আবার কেমনে জানি কাজে লেগে গেছে, কারণ আমি ওই যে ডি ইউনিট পড়ছিলাম, তুমি কোনটার সাথে কোনটা মিলিয়ে করছো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, আমি আমার বুয়েটা ঢাকা ভার্সিটির প্রিপারেশনের সাথে যখন আইবি মিলাতে যাচ্ছিলাম, আমি কুল কিনারা হারিয়ে ফেলছিলাম। আর শুভ যখন আইবি এর সাথে ডি ইউনিট মিলাতে গেল, ও দেখলো খুব ম্যাচ করে ফেলা। আমার যেমন আইবি হয়তো হয়নি, কিন্তু আমি ডি ইউনিটে কিন্তু 116, অর্থাৎ ভালো একটা র্যাঙ্ক কিন্তু আমি সিকিউর করেছি নিজের জন্য। অর্থাৎ যদি তুমি কম্বিনেশনটা ভালো ধরতে পারো তাহলে তোমার গোল করাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আই গেস এটা একটা খুব কমন কোশ্চেন জিজ্ঞেস করেছে যে জেনারেল নলেজ সম্পর্কে জানতে চাচ্ছে। জেনারেল নলেজের জন্য আমরা অবশ্যই 10minuteschool.com এ চলে যাব এবং স্মার্ট বুক গুলো দেখবো। আগামী 3-4 মাস অবশ্যই 10minuteschool.com এই ওয়েবসাইটটাতে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একবার ঢুকবা, এবং স্মার্ট বুক এবং ইন্টারেক্টিভ ভিডিও নামে নতুন একটা জিনিস আছে। ইন্টারেক্টিভ ভিডিওটা কি শুভ? ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, তুমি যদি একটা ভিডিও চালাও সেই ভিডিওটা কিন্তু নিজের মতো চলতে থাকে, তোমার জন্য কিন্তু থামে না। ইন্টারঅ্যাক্টিভ ভিডিও হচ্ছে এমন ভিডিও যেটা তোমার জন্য থামবে এবং থেমে তোমাকে জিজ্ঞেস করবে ওই ভিডিও সংক্রান্ত প্রশ্ন। তুমি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি সামনে আগাবে, আর যদি তুমি সঠিক উত্তর দিতে না পারো তাহলে ভিডিওই তোমাকে বলে দিবে যে তোমার কোন অংশটি আবারও দেখতে হবে। অর্থাৎ কি হচ্ছে, তুমি ভালো মতো শিখতে পারলে কিনা এইটা নিশ্চিত করে দিবে ভিডিওটাই। অর্থাৎ ভিডিওটা একটা ভিডিও না, ভিডিওটা তোমার টিচার হয়ে যাবে। 10 মিনিট স্কুল আর শুধুমাত্র একটা ওয়েবসাইট থাকছে না, হয়ে যাচ্ছে তোমার একদম প্রাইভেট টিউটর। ওয়ান্ডারফুল। আমরা আশা করি আমরা এই জাতীয় একটা সার্ভিসই তোমাদের জন্য দিতে চাচ্ছিলাম, কারণ আমরা খুব প্রিভিলেজ সুবিধা যাদের আছে তারাই শুধুমাত্র ভর্তি কোচিং করতে পারে অনেক টাকা খরচ করে। যারা পারি না, যারা ঢাকার বাইরে থাকি, তাদের জন্য আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আগামী 6 মাস একটা না ভর্তি কোচিং এর জন্য লাইভ ক্লাস নিতে থাকবো। লাইভ ক্লাসের একাডেমিক পর্ব শুরু হবে জুনের 1 তারিখ থেকে। এবার তোমাদের কাছে একটা জনমত জরিপ জানতে চাই, যেহেতু রমজান মাস শুরু হচ্ছে, আমরা প্রতিদিন 2টো করে লাইভ ক্লাস নিতে চাই এবং সেটা অবশ্যই ইফতারের পরে নিতে চাই। তো কয়টার সময় তোমরা লাইভ ক্লাস করতে চাও আমাকে 2টা টাইম বলবা। ধরো তুমি বলতে পারো 8টা, 10টা, 9টা, 11টা। তুমি তোমার পছন্দসই 2টা টাইম এক্ষুনি কমেন্ট করে জানাও যে ইফতারের পরে 2টো লাইভ ক্লাস আমরা তোমাদের জন্য অর্গানাইজ করব। অবশ্যই আমরা সকালে করব না, কারণ সকালে তোমাদের অনেকের অন্যান্য জায়গায় কোচিং থাকে, নিজেদের প্রিপারেশন থাকে, আমরা সেই সময়টুকু তোমাদের নষ্ট করব না। তোমরা ইফতারের পরে 2টো লাইভ ক্লাস কোন সময়ে করতে চাও আমাদেরকে এক্ষুনি কমেন্ট করে সেটা জানো। আচ্ছা, এবার আমরা একটু অন্য ধরনের আলোচনায় আসি। রামিম, আমাকে একটা জিনিস বলো, এই যে ভর্তি কোচিং এর যখন প্রিপারেশন হয়, আমরা কিছু ডুজ এন্ড ডোন্টস বলবো, ঠিক আছে? তো প্রথমে আমরা কিছু ডোন্টস নিয়ে আলোচনা করি। তোমার মনে কি হয় যে আমরা কোন কাজগুলো এই ভর্তি কোচিং এর সময় করা উচিত না? আচ্ছা, সিন্স এই অ্যাডমিশন টাইমটা অনেক ক্রুশাল একটা টাইম, সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, আমরা টাইম ওয়েস্ট করতে পারবো না। এটা হচ্ছে ফার্স্ট। টাইম ওয়েস্ট আমরা কিভাবে করি? ফর এক্সাম্পল, আমি অনেক মুভি দেখতে পছন্দ করি, এটা কি টাইম ওয়েস্ট? না, বিকজ আলটিমেটলি পড়ার সাথে সাথে কিছু ব্রেকেরও দরকার আছে। বাট আমরা যদি যে ডেইলি আমাদের যে পড়ার টাইমটা অ্যালোকেট করার কথা, ওই টাইমে আমরা পড়ালেখা না করে যদি অন্যান্য কাজ করি, দ্যাট উইল ডেফিনেটলি। এখন কথা হচ্ছে যে কমন একটা প্রশ্ন করে যে ভাইয়া দিনে কয় ঘন্টা পড়লে চান্স পাওয়া যাবে, এটা কি কোনো উত্তর আছে? হ্যাঁ, না, এটার কোনো উত্তর নেই, বাট ডিপেন্ড করছে তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ বা তোমার ক্যাপাবিলিটি কিরকম ওটার উপর। ফর এক্সাম্পল, মেডিকেলে যারা পড়তে যায় তাদের অনেক বেশি পড়াশোনা করতে হয়, আইবি এর রিলেটিভলি আরেকটু কম, ইজি। আইবি এর জন্য ডেইলি 2 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ। যদি তোমার ইংরেজি নলেজ ভালো হয়, না হলে হয়তো অনেক প্রিপারেশন নিয়ে আসতে হয়। আচ্ছা শুভ, তুমি আমাদেরকে কিছু ডোন্টস বলো। একটা বড় ডোন্টস হচ্ছে তোমার একটা সাবজেক্টের মধ্যে প্র্যাকটিস না করাটা। আমরা যেটা করি যে প্রশ্ন খুলে বসে আগে উত্তরমালা দেখে প্রশ্নগুলি দাগিয়ে ফেলি।
এই কাজটা করা যাবে না। তুমি যে প্র্যাকটিসের কোশ্চেনগুলি রয়েছে তুমি পারো আর না পারো প্র্যাকটিসের কোশ্চেনগুলি আগে দাগাও। আমি একটু অ্যাড করব শুভর কথার সাথে। শুভ একটা খুব ভালো পয়েন্ট রেজ করেছে। তুমি আগে উত্তর দেখে প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করবে না, আগে নিজে ট্রাই করবে, তারপর উত্তর মেলাবে। এবং এটা যখন ট্রাই করছো, তোমাকে একটা কথা বলি, সব সময় সাথে নিজের স্টপ ওয়াচটা অন রাখবে, যাতে করে তুমি দেখতে পারো তোমার টাইম কতখানি লাগছে। কারণ ভর্তি পরীক্ষায় টাইম একটা বেশ ক্রুশিয়াল ব্যাপার। এবং তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, তুমি কালকে থেকে যদি প্রিপারেশন শুরু করো, তোমার যদি একটা প্রশ্ন অ্যান্সার করতে 2 মিনিট সময় লাগে, তুমি দেখবে আজকে থেকে 3 মাস পরে সেই প্রশ্ন অ্যান্সার করতে তোমার 30 সেকেন্ড সময় লাগে। এবং এই যে সময়টা কমে আসবে, এতেই তুমি কনফিডেন্স পাবে, যেটা তোমার ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজ করাতে অনেক 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 হেল্প করবে। কারণ ভর্তি পরীক্ষার সবচাইতে বড় সূত্র হচ্ছে টাইম ম্যানেজ করতে না পারা। শুভ, টাইম ম্যানেজ করার কি কোনো স্পেশাল ট্রিক্স আছে? ওই প্র্যাকটিস করাটাই সবচেয়ে বড় ট্রিক, প্র্যাকটিসের উপর আর কোনো ট্রিক নাই। ডি ইউনিট টাইপের এক্সামে টাইম যতটা না ক্রাঞ্চ হয়, এর থেকে বুয়েট, আইবিএ, মেডিকেল এগুলোতে টাইম নিয়ে আচ্ছা, আমি বুয়েটের আমি অনেক বুয়েট পরীক্ষা নিয়ে রিসার্চ করেছি। আমি বুয়েটের সম্পর্কে একটু বলতে চাই, বা বুয়েট বা এই ইউনিটের সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটা কমন ট্রিক্স হচ্ছে, এটা মেনে নাও তুমি ভর্তি পরীক্ষায় 100% প্রশ্নের উত্তর পারবে না। আমরা সাধারণত এসএসসি এইচএসসি তে আসলে জিপিএ পেতে পেতে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা মনে করি যে 100% অ্যান্সার করতেই হবে। ব্যাপারটা এরকম না। বুয়েট পরীক্ষা বা এরকম এই ইউনিটের পরীক্ষায় একটা প্রশ্ন যদি প্রশ্ন পড়ে মনে হয় এটা পারবে না, ওইটা নিয়ে চিন্তাও করা যাবে না। ওই মোমেন্টে ওই প্রশ্নের পাশে একটা ক্রস মার্ক দিয়ে চলে যাও, তারপরের প্রশ্ন পড়ো, সেটা না পারলে সেটাও ক্রস মার্ক দিয়ে চলে যাও। আগে যেগুলো পারবে সেগুলো সব অ্যান্সার করে ফেলো, তারপরে যদি সময় থাকে যেগুলো পারো নাই সেগুলো নিয়ে চিন্তা করবে। কোনোভাবেই পরীক্ষার হলে আগে কঠিন প্রশ্ন নিয়ে অ্যাপ্রোচ করা যাবে না। এতে কঠিন প্রশ্নের জন্য সময় নষ্ট করে ফেলবে, পরে সহজ প্রশ্নগুলো, পারা প্রশ্নগুলো উত্তর করে আসতে পারবে না। আচ্ছা, এটা তো গেলো বুয়েট একটা কঠিন ভর্তি পরীক্ষা। সহজ একটা বলি, ডি ইউনিট ধরিয়া একটা সহজ পরীক্ষা, 100টা কোশ্চেন থাকে, তাই তো? যেই ভদ্রলোক ফার্স্ট হয় সেও 100টা প্রশ্নের উত্তর দেয় না। সে কয়টা উত্তর দেয়? 80টা, 85টা। অর্থাৎ যে ফার্স্ট হচ্ছে সেও 15টা 20টা প্রশ্ন ছেড়ে দিয়ে আসছে। কিন্তু সুতরাং তুমি যদি 70টা প্রশ্ন, এমনকি তুমি যদি 65টা প্রশ্ন যদি ঠিক ঠিক দাগাতে পারো, তুমি চান্স পেয়ে গেছো। আচ্ছা, তোমাকে গ্যারান্টি শুভ, তোমাকে একটা কমন, মানে আমি দেখি মানুষের কমন কিছু আইডিয়া আছে, যেমন বুয়েট ভর্তি পরীক্ষা সম্পর্কে। বুয়েট ভর্তি পরীক্ষা 600 নাম্বারের হয়। তোমার কি মনে হয় কত নাম্বার পাইলে একটা স্টুডেন্ট চান্স পায় 600 তে? আমার এমনিতে আইডিয়া কম, যেহেতু আমি বুয়েটের পরীক্ষা দেই নাই। আই থিংক 400, 450। আচ্ছা, শুভর ধারণা হচ্ছে বুয়েটে 400 বা 450 নাম্বার পেলে আউট অফ 600 তুমি বুয়েটে চান্স পেতে পারো। বা শুভর অ্যান্সারটা কতখানি রং আমি বলি, বুয়েটে যেই ছেলে ফার্স্ট হয় ও হয়তো 450 পায়। যেই ছেলেটা বুয়েটে 600-তে 450 পায় ও হয়তো ফার্স্ট হয়। তো বুয়েটে লাস্ট গত বছরও 252, মাত্র 252 নাম্বার পেয়ে 600-র মধ্যে তারা ভালো সাবজেক্টে, বুয়েটের সাবজেক্টে চান্স পেয়েছে। তাই ভর্তি পরীক্ষায় 100% পারাটা ইম্পর্টেন্ট না। তুমি যে প্রশ্নগুলো পারো সেগুলোকে টাইমের মধ্যে অ্যান্সার করাটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা, আমরা এক্ষুনি আমাদেরকে একটু কমেন্ট করে জানাও তোমরা এই মুহূর্তে বাংলাদেশের কোন কোন জেলা থেকে তোমরা লাইভ ক্লাসটিতে অংশ নিচ্ছ, যাতে আমরা দেখতে চাচ্ছি যে কতগুলো অঞ্চলের মানুষ আজকে আমাদের সাথে এইখানটাতে কানেক্ট রয়েছে। আচ্ছা, আমাদের পরের বছর, আমি যে বছর ডিনেট দিলাম তার পরের বছর তোমাদের ফাবলিহা আপু আর নাহিয়ান ভাইয়া পরীক্ষা দিয়েছিল। আমার মনে আছে সেই বছর ডিউনিটে 120 নম্বরের মধ্যে মাত্র 71-72 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছিল। অর্থাৎ 50-60% নাম্বার পেয়ে মানুষজন ফার্স্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা চেষ্টা করে প্রত্যেকটা দাগাতে হবে, কারণ নেগেটিভ মার্কিং হয়। এইবার আসলে নেগেটিভ মার্কিং নিয়ে আলাপ করি। অলমোস্ট প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে নেগেটিভ মার্কিং আছে, একটা ছাড়া। কোনটা? বুয়েট। বুয়েটে কোনো নেগেটিভ, কারণ বুয়েটে কোনো এমসিকিউ প্রশ্ন নাই, পুরোটাই রিটেন। বুয়েটে নেগেটিভ মার্কিং হয় না। এর একটা প্রচলিত কথা আছে যে বুয়েট ভর্তি পরীক্ষা কিছু না পারলে খালি জায়গায় ছবি এঁকে আসা যায়। ছবি একবার, সমস্যা নেই। কিন্তু আইবিএ, ঢাকা ইউনিভার্সিটির যে কোনো ইউনিটে খুব সাবধানে দেখাতে হবে। মেডিকেলে আরো মজার একটা গল্প বলি, এটা স্বামীর জানে। মেডিকেলে একাধিক সঠিক উত্তরও হতে পারে, সেটা হচ্ছে বিশাল বড় বাস্কিল। আমি কি ভুল বললাম? না, অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলা হয় মেডিকেলে নাকি একাধিক সঠিক উত্তর থাকে। হয় না, আসলেই হয়। বাট ব্যাপারটা আমি একটা অ্যান্সার বলি যে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি একটা প্রশ্নের শিওর যে 3টা উত্তর, বাট তারপর আমি 3টা না দিয়ে সেবার একটা উত্তরই দিই। এবং কারণ হচ্ছে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে প্রিপারেশন নেই না, আমি আসলে জানতামই না যে মাল্টিপল অ্যান্সার সম্ভব। সো কি হয়েছে, আমি যখন পরীক্ষার হল থেকে বের হলাম, আশেপাশের মানুষজন বলল এইবার নাকি 8টা কোশ্চেনে মাল্টিপল অ্যান্সার হবে, 9টা কোশ্চেনে
রাত যেতে যেতে সেই সংখ্যাটা 21-এ যেয়ে দাঁড়ালো। বাট তারপর কোনো প্রশ্নে মাল্টিপল অ্যান্সার উত্তর না তাকিয়েও আমি মেডিকেলে আল্লাহর রহমতে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম। মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে অনেক মিথ আছে, তাই এগুলো নিয়ে আমরা আরেকটা এক্সট্রা স্পেশাল লাইভ ক্লাস নিতে পারবো মেডিকেলের। আমাদের কিন্তু সব ইউনিট নিয়ে আলাদা আলাদা ক্লাস হবে। তোমরা যারা যারা ভয় পেয়ে যাচ্ছ ভাইয়া ডি ইউনিট নিয়ে বলেন, সি ইউনিট নিয়ে বলেন, নো প্রেসার। রাতুল ভাই বুয়েট নিয়ে বলবেন, শামির ভাইয়া এই ইউনিট মেডিকেল নিয়ে বলবেন, আমি ডি ইউনিট নিয়ে বলবো, ফাবলিহা আপু সি ইউনিট নিয়ে বলবেন, সবকিছু নিয়ে আলাপ হবে। একদম ভয় পেও না, আইবি নিয়ে আলাদা সেশন হবে। সো সেশনস তোমরা পাবে। আপাতত আমরা তোমাদের মনস্তাত্ত্বিক যে জড়তাটা আছে, যে একটু ভয় পেয়ে যাচ্ছ, ওইটা কাটানোর জন্য একটু কথা। আচ্ছা, আমি রামিমের কাছে প্রশ্ন করব যে এই যে কন্টিনিউয়াস এত লাইভ ক্লাস হচ্ছে, তো আমাদের লাইভ ক্লাস গুলো তো ফেসবুকে 100 লাইভ ক্লাস হওয়ার পর খুঁজে পাওয়া যাবে না কোনটা কোথায় আছে। তো আমাদের স্টুডেন্টরা কিভাবে এই লাইভ ক্লাস গুলো খুঁজে পাবে? আচ্ছা, সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে 10 মিনিট স্কুল লাইভ। ওই চ্যানেলটাতে গেলেই ডেট ওয়াইজ সবগুলো লাইভ ক্লাস সর্টেড। সো তুমি যদি এই স্কেডিউলটা দেখো, যেটা আমাদের পেজে থাকবে, স্কেডিউল ওয়াইজ তুমি জানতে পারবে যে কোন দিন কোন লাইভ ক্লাস হচ্ছে। সো তুমি আমাদের ইউটিউব লাইভ চ্যানেলটাতে যাবে এন্ড ওখানেই তুমি আমাদের সব লাইভ ক্লাসে একটা আর্কাইভ পেয়ে যাবে। আচ্ছা শুভ একটা প্রশ্ন, এই যে এত লাইভ ক্লাস হবে, এই লাইভ ক্লাসের রুটিন কোথায় থাকবে? রুটিন কোথায় পাবো? আচ্ছা, রুটিন গুলো তুমি তোমার লাইভ গ্রুপে পেয়ে যাবে। গ্রুপটা পুরো নাম বলে দাও তাহলে। 10 মিনিট স্কুল লাইভ, এই গ্রুপটাতে তুমি সবাই কিন্তু নামটা একবার মনে রাখো। এই যে এখানে লেখা আছে 10 মিনিট স্কুল লাইভ, 10 মিনিট স্কুল লাইভ। এক্ষুনি নিজের অন্তত 10 জন বন্ধুকে এই গ্রুপটাতে অ্যাড করে ফেলবে, কারণ আমাদের যত ঘোষণা আমরা কিন্তু এই একটা গ্রুপের মধ্যেই দিব। আমরা পরীক্ষার রুটিন ওখানে বলবো, কোনো ক্লাস ক্যান্সেল হয়ে গেলে সেটা বলবো, টিপস ট্রিক্স, কোনো মনস্তাত্ত্বিক আলোচনা, সবকিছু কিন্তু 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে হবে। তাই 10 মিনিট স্কুল লাইভ গ্রুপ এবং 10minuteschool.com এই দুটো জায়গাকে নিজের বন্ধু বানিয়ে নাও। আচ্ছা, আমাদের প্রত্যেকটা লাইভ ভিডিও কিন্তু 10minuteschool.com এ আপলোড করা হয়। অর্থাৎ ওইখানটাতে লাইভ যে অপশনটি রয়েছে সেখানে যদি ক্লিক করো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে ট্যালি করা আছে, সর্ট করা আছে, তুমি জাস্ট গিয়ে দেখতে পাবে। আচ্ছা, ছোট একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু আজকে তিনজন তিনটা 10 মিনিট স্কুলের আলাদা আলাদা টি শার্ট পরে আসছি। আমরা আজকে সিনক্রোনাইজ করে পরে আসছি, কারণ এটা তিনটা ডিফারেন্ট জেনারেশন। It wasn't planned. না, আনপ্ল্যান্ড বিউটি। যাই হোক, আমাদের মনে হয় আজকে 10:10 আরেকটা লাইভ ক্লাস আছে তোমাদের সাদমান সাদিক ভাইয়ের সাথে। আচ্ছা, তবে যাওয়ার আগে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি যে কথাটা বলে প্রত্যেকবার তোমাদেরকে শেষ করতে চাই, কথাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আমরা মনে করি যে আজকে থেকে আমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করছি। হ্যাঁ, বাট কথাটা আসলে অনেক ভুল। চিন্তা করে দেখো, এই ভর্তি পরীক্ষার জন্য তুমি আসলে আজকে থেকে প্রিপারেশন শুরু করছো না। তুমি নার্সারিতে যেদিন ভর্তি হয়েছো সেদিন থেকে যে গত 14 বছর পড়াশোনা করে আসছো, কখনো চিন্তা করে দেখেছো এই যে নার্সারি থেকে এইচএসসি পাস করা, এটা হচ্ছে 14 বছরের একটা সময়, আর বাংলাদেশের যাবজ্জীবনও হচ্ছে 14 বছর। তো এই যে শিক্ষা ব্যবস্থার যাবজ্জীবন কারাদণ্ড তুমি ভোগ করে আসছো, এই পুরাটাই কিন্তু তোমার জন্য ছিল এই অ্যাডমিশন টেস্ট, এই যে ইউনিভার্সিটিতে চান্স পাবে তার জন্য একটা প্রিপারেশন। ওই প্রিপারেশন গুলোই তোমার লাইফের 95% প্রিপারেশন কমপ্লিট করেছে। এই 3 মাস হচ্ছে একটা স্পেশাল বুস্ট। এই 3 মাসে তুমি শুভ ভাইয়া, রামিম ভাইয়া আমাদের কাছ থেকে জেনে নিবে যে তুমি অলরেডি যে জিনিসগুলোকে জানো, সেই জিনিসগুলোকে কিভাবে কোথায় কোথায় কাজে লাগাতে হবে। মনে রাখবে, এই 3 মাসে নতুন যতটুকু না শিখবে, তার থেকে অনেক পুরান জিনিসগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। এবং একটা জিনিস মনে রাখো, চিন্তা করো, তোমার অ্যাডমিশনের যে প্রিপারেশন তার 95% শেষ। আমরা একটা কাজের যখন 95% শেষ করে ফেলি, সেই কাজটা কি কখনো ছেড়ে দেওয়া যায়? সেই কাজটা থেকে কি পিছনে ফেলে আসা যায়? কখনো না। তাই মনে রাখবে, এই ভর্তি পরীক্ষার 3 মাসে আমাদের বারবার মনে হতে পারে যে আমাকে দিয়ে আর হবে না, আমার বন্ধু বান্ধব অ্যাডমিশন টেস্টে কোচিং এ অনেক নাম্বার পাচ্ছে, এটা আসলে সবার হয়। সবাই গিয়ে হতাশ হয়ে যায় যে কোচিং এ নিজের বন্ধু বান্ধব অসংখ্য নাম্বার পাচ্ছে, আমার প্রিপারেশন এত ভালো না, আমাকে দিয়ে মনে হয় এটা হবে না, আমি ছেড়ে দিই। মনে রাখবে, তুমি কখনোই নিজের যে ড্রিম আছে, নিজের যে গোল আছে, তার জন্য ট্রাই করা বন্ধ করতে পারবে না। তুমি যেই মোমেন্টে ছেড়ে দিবে, সেই মোমেন্টই তোমার সব আশা ভরসা শেষ করে যাবে। মনে রাখবে, এই 3 মাস চলার পরটা একটু কঠিন, তুমি হোঁচট খাবে, বাট তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে। অলওয়েজ রিমেম্বার যে হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং জয়ের অনীহা থেকেই পরাজয়ের শুরু হয়। তাই আশা করি তোমরা কেউ হোঁচট খাবে না, আর যদি হোঁচট খেয়েই যাও, সেখান থেকে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। কেউ যদি মেডিকেলের প্রিপারেশন নাও, কোনো কারণে সেটা না হয়, অবশ্যই সাথে ডি ইউনিট আইবি এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে। রিমেম্বার, তোমার জন্য কিন্তু দরজা একটা না, বরং শত শত দরজা আছে।
একটা জিনিসই ডিপেন্ড করে তুমি সেই দরজায় প্রবেশ করতে পারবে কিনা, সেটা হচ্ছে তোমার কতটুকু ইচ্ছা শক্তি এবং তোমার কতটুকু নিজের ফেইলার থেকে ঘুরে দাঁড়ানোর অভিপ্রায় ক্ষমতা রয়েছে। একটা প্রশ্ন অনেকেই বারে বারে করছো যে আমি অ্যাডমিশন কোচিং এ ভর্তি হই নাই, তাও আমি পড়তে পারবো কিনা। 10 মিনিট স্কুলের ভিশনটা কি জানো? 10 মিনিট স্কুলের ভিশনটা হচ্ছে এমন একটা পৃথিবী যেখানটাতে যারা অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন কোচিং এ ভর্তি হতে পারছো না, তারা যাতে 1 ইঞ্চিও পিছিয়ে না থাকো, আমরা সেই কাজটা করতে চাই। অর্থাৎ তুমি যদি অ্যাডমিশন কোচিং এ ভর্তি হতে না পারো, তোমার প্রিপারেশন যে কোচিং এ ভর্তি হয়েছে তার থেকে যাতে একটু পিছিয়ে না থাকে, সেই চেষ্টাটা আমি, শামির, রামিম আমরা করব। এবং তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু গত বছর আমাদের কোচিং হয়েছে, সবগুলো ক্লাসের ভিডিও অলরেডি আছে। তুমি যদি চাও এই মুহূর্তে 10minuteschool.com এ চলে যাবে এবং লাইভ বাটনটিতে ক্লিক করে সাথে সাথে তুমি গত বছরের সবগুলো লাইভ ক্লাস এখন থেকে দেখা শুরু করতে পারো। তাই তোমার প্রিপারেশনের জন্য কোনো কোচিং দরকার নেই, কোনো গাইড বই কিনা দরকার নাই। প্রতিটা জিনিস 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে দেওয়া আছে। তোমরা মনে করতে পারো কোশ্চেন ব্যাংক তো কিনা উচিত, না ভাইয়া সেটাও লাগবে না, কারণ 10minuteschool.com এ বিগত বছরের সব প্রশ্ন আপলোড করা আছে। শুধু তাই না, সেই প্রশ্নগুলো এমসিকিউ কুইজ হিসাবে দিতে পারবে, টাইম মেনটেন করতে পারবে, সাথে সাথে প্রশ্নের কারেক্ট অ্যান্সার বলে দিবে এবং 100, 200, 5000 বন্ধুর মধ্যে তোমার কত স্কোর, তোমার র্যাঙ্ক কত, সব বলে দিবে। সো তোমার জন্য ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে আমরা 10minuteschool.com এ একটা বিশাল পসরা সাজিয়ে বসেছি। ডিপেন্ড করে একটাই, তুমি জিনিসটাকে কতটুকু ভালোভাবে আগামী 3 মাস অ্যাপ্লাই করবে, নিজের জীবনে কাজে লাগাবে। এবং সবসময় মনে রাখবে 10 মিনিট স্কুল লাইভ গ্রুপটা তোমার জন্য অনেক হেল্পফুল। কোনো কিছু না বুঝলে, কোনো অঙ্ক না করতে পারলে সেখানে পোস্ট করো, আমি উত্তর না দিলেও দেখবে তোমার কোনো ক্লাসমেট, তোমার কোনো বন্ধু, তুমি ঢাকা থেকে বসে প্রশ্ন করেছো, দেখবে পটুয়াখালী থেকে একজন স্টুডেন্ট তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তাই না শুভ? আমাদের গত বছর অনেক নাইস সবসময় হয়েছে পুরো বাংলাদেশ থেকে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে নেক্সট টাইম কোন ফ্রেন্ড তোমাকে জিজ্ঞেস করে কি দোস্ত কোন কোচিং এ ভর্তি হইলে, তুমি বলবা দোস্ত কোচিং এ ভর্তি হই নাই, স্কুলে ভর্তি হয়ে গেছি, 10 মিনিট স্কুলে ভর্তি হয়ে গেছি। সুতরাং আজকেই সবাই 10 মিনিট স্কুলে ভর্তি হয়ে যাও, সবাই ওয়েবসাইটে যাও, আমাদের ভর্তির কোনো ফর্ম নাই, কোনো ফিজ নাই, শুধুমাত্র ডাইরেক্টলি প্রিপারেশন শুরু করো। যারা যারা অ্যাডমিশন কোচিং এ ভর্তি হতে পারছো না, একদম ভয় পাবার কোনো কারণ নাই। আমরা থ্রু আউট দ্য এন্টায়ার প্রসেস, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ যাওয়ার পরেও যারা জাহাঙ্গীরনগরে পড়তে চাও, জগন্নাথে পড়তে চাও, প্রত্যেককে আমরা আচ্ছা আমরা এখন শেষ করব। তো শেষ করার আগে সবার একটা করে এন্ডলাইন। তো রামিম, তোমার শেষ কি কথা এই ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে? মানে ওদিকে তাকায় বলো, লজ্জা পাচ্ছ কেন? হোয়াট, নেভার গিভ আপ। তোমার হয়তো ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকবে সেটাতে হয়তো চান্স পাবে না, বাট শামির ভাই, শুভ ভাই যেটা বললো, ইউ শুড নেভার গিভ আপ। ট্রাই টু গো উইথ হোয়াট ইউর হার্ট সেজ, লিভ ইউর প্যাশন, দ্যাটস ইট। নাইস। এবার শুভ, আচ্ছা আমার একটাই সাজেশন, সেটা প্রেসার নিও না। নিজের ভিতর থেকে যে প্রেসারটা আসছে, ও মাই গড চাকরি পাবো কিভাবে, কোন ভার্সিটিতে যাব, বাবা মার একটা প্রেসার আছে, বাবা আমাকে বলেছে ডাক্তার হতে হবে, বন্ধুর লাইফ হয়ে যাচ্ছে, বন্ধু অ্যাডমিশন টেস্টে পাস করে ফার্স্ট হয়ে যাবে, গার্লফ্রেন্ড ভালো জায়গায় চান্স পেয়ে যাচ্ছে, ইট ইজ ট্রু, বিবিধ প্রেসার, রাইট? সো এই প্রেসার গুলি নিও না, নিজের কথা চিন্তা করো, নিজের প্যাশনের কথা চিন্তা করো, আর হার্ড ওয়ার্কটা রাখো। টেনশন 3 ঘন্টা করলেও কাজ হবে না, ওই তার জায়গায় আধা ঘন্টা পড়ো, 2.5 ঘন্টা নিজেকে নিয়ে চিন্তা করো, এর থেকে বেশি কাজ হবে। থ্যাংক ইউ। ওকে, আর আমি তোমাদেরকে শেষ যে কথাটা বলে শেষ করব, সেটা হচ্ছে যখন বই খুলে পড়তে বসছো, তখন দয়া করে নিজের মোবাইল ফোনটা সাইলেন্ট করে বন্ধ করে পড়তে বসো, কারণ যেই হারে নোটিফিকেশন আসতে থাকে তোমার পড়ায় মন বসবে না, সেটাই খুব স্বাভাবিক। আর যখন একটু ফেসবুক চালাতে ইচ্ছা করবে, তখন ফেসবুক চালানোর ফাঁকে ফাঁকে 10 মিনিট স্কুলের লাইভ ভিডিওগুলো দেখে ফেলতে পারো। দেখবা মাঝখানে ফেসবুকে বন্ধুদের কমেন্ট করা হয়ে যাবে, লাইভ ক্লাস করতে করতে নতুন নতুন বন্ধু হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ তুমি 700 মানুষের একটা ক্লাসে বসে আছো। এবং আগামী 6 মাস তোমাদের জন্য আমরা পুরোদমে লাইভ ক্লাস নিব। প্রতিটা সাবজেক্টের জন্য প্রতি ইউনিট অনুসারে আলাদা আলাদা মেন্টরিং সেশন হবে। সো আজকে থেকে 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে, 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে নিজের চোখ রাখো এবং চলে যাবে www.10minuteschool.com। এবং আমরা সবসময় ক্লাসের শেষে যাতে কি বলি শুভ? নেভার স্টপ লার্নিং। সো নেভার স্টপ লার্নিং। বাই বাই, গুড নাইট। Good night. Thanks for watching.